আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে গ্রেফতার হলো প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষ। গুলিকাণ্ডে ধৃত প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষের জামিন মঞ্জুর জলপাইগুড়ি জেলা আদালতে। গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাসকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। জলপাইগুড়ি শহর জুড়ে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের। এবার আসছে বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনের আগে শহরে গুলিকাণ্ডে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয় তদন্ত। ঘটনা খতিয়ে দেখেন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা। জোরালো তদন্তের পর জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে গ্রেফতার হল প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষ। আনন্দ ঘোষ নিজের বন্দুক থেকে দুটি গুলি চালিয়েছিলেন বৃহস্পতিবার রাত 12:15 নাগাদ। পুলিশ সূত্রে খবর, প্রমোটার আনন্দ ঘোষের বাড়ি সমাজপাড়া এলাকাতেই। নিজের বাড়ি থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর কিছু সময় আগেই কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে আনন্দ ঘোষকে। শুক্রবার আদালতে তোলা হয় আনন্দ ঘোষকে বলে খবর। গুলিকাণ্ডে ইতিমধ্যে গোটা শহর তোলপাড়, চলছে জোরদার তদন্ত। সেই তদন্তে উঠে আসে অভিযুক্তের নাম। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে জলপাইগুড়ি শহরের গুলিকাণ্ডে ধৃত প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষের জামিন মঞ্জুর করল জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার ধৃতকে জেলা আদালতের সিজিএম কোর্টে তোলা হয়। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন, এমনটাই জানান সহকারী সরকারি আইনজীবী। তিনি বলেন, লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে গুলি করার অভিযোগ ছিল। একজন ফরওয়ার্ড করেছিল আজকে স্যার আনন্দ ঘোষ, এবং বিএনএস এর সাথে আইপি মানে ইন্ডিয়ান আর্মস অ্যাক্টেরও কিছু প্রভিশন ছিল। তো দুপক্ষের হিয়ারিং শুনে লার্নেড কোর্ট বেল প্রেয়ারটা অ্যালাউ করেছে। কি অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল যে তার ফ্ল্যাট থেকে অ্যাপার্টমেন্ট থেকে মিড নাইটে একটা গান শট হয়, তাতে একটা গাড়ির যে উইন্ডস্ক্রিন সেটা ভাঙে এবং একটা কাচের দরজা আছে সেটাও ভেঙেছিল। এবং পুলিশ এনকোয়ারি করে একে ফরওয়ার্ড করেছিল আজকে, লার্নেড কোর্ট ও বেল প্রেয়ারটা অ্যালাউ করেছে 10,000 টাকার বন্ডে, এবং সাথে একটা কন্ডিশনও দিয়েছে যে এই কেসের যিনি আয়ো তার কাছে সপ্তাহে 1 দিন করে টোটাল 4 সপ্তাহ একে হাজিরা দিতে হবে। কি গ্রাউন্ডে ওনাকে আজকে বেল দেওয়া হলো? গ্রাউন্ডে এটা যে দুপক্ষের হচ্ছে যে যেহেতু এটা একটা লাইসেন্সড ফায়ার আর্মস ছিল, কিন্তু সেই গ্রাউন্ডে বেলটা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাসকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন জায়গায় সন্দেহভাজন সংক্রমণের খবর সামনে আসতেই সতর্কতায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। তার প্রভাব পড়ছে জলপাইগুড়িতেও। ভয় নয়, সতর্ক হন, নইলে হতে পারে বিপত্তি। করোনার পর আবারও আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করতে প্রচারাভিযান চলছে। মারাত্মক এই ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে আতঙ্ক। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর অসীম হালদার জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা জারি হয়েছে। নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ি শহর এবং গ্রামাঞ্চলে শুরু হয়েছে ব্যাপক সচেতনতা অভিযান। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন। পাতকাটা কলোনি সহ শহরের একাধিক এলাকায় এই সচেতনতা প্রচারের ছবি ধরা পড়ছে। জ্বর, শ্বাসকষ্ট, মাথা ব্যথা বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখলেই দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে বাদুড়ের সংস্পর্শ এড়িয়ে চলতে। বাদুড়ের খাওয়া বা কামড় দেওয়া ফল না খাওয়া, কাঁচা ও খোলা ফল এড়িয়ে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। হ্যাঁ, নিপা ভাইরাস নিয়ে রিউমার না ছড়ানোই ভালো, কারণ আমরা প্রতিবারের মতো এবারও সবাইকেই সচেতনতার দিকে লক্ষ্য রাখছি। অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, যেহেতু সমস্ত অসুখ নিয়ে, যেমন
ডেঙ্গু থেকে শুরু করে সব অসুখেই হচ্ছে অ্যাওয়ারনেস চলছে, ঠিক সেইভাবেই নিপা ভাইরাসের প্রতি এত না হয়ে মানে ভীত না হয়ে আমাদের সতর্ক থাকতেই, আমাদের অ্যাওয়ার্ড থাকতেই, ভাইরাস সম্বন্ধে অ্যাওয়ার্ড থাকতেই হবে। আর ফ্রুট ব্যাগ থেকে সাধারণত এটা যেহেতু হয়, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে এরকম, আর ঠান্ডার সিজন তো এখন এই সময় একটু আমাদের সচেতন থাকতে হবে। স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নীতি নিয়ম এসেছে কি, কোনো নিয়ম এসেছে স্যার? নিয়ম একটা আছে, এটা তো রেগুলার থাকে, সবসময় একটা নিয়ম থাকে আর কি। যখন সে ডেঙ্গু থেকে শুরু করে ম্যালেরিয়া থেকে শুরু করে প্রত্যেকটাই হচ্ছে প্রতি বছর প্রত্যেক সময় হচ্ছে আমাদের একটা ইয়ে থাকে, এসবই থাকে। কি থেকে হতে পারে এটা, এই ভাইরাস? মানুষকে কি সচেতন হতে হবে? মানুষকে সচেতন হতে হবে এই কারণেই যে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো পেশেন্ট যখন আমাদের রেগুলার হচ্ছে হাউস ভিজিট হচ্ছে, তাদেরকে বলাই যাচ্ছে যে ফিভার সার্ভিলেন্স চলছে, তার সঙ্গে মানে নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে, তারপরে তাকে করতে হবে। বাদল বা এই যে শোর প্রতিপালনের দিকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ যারা অ্যাম্পলিফায়ার রিজার্ভার হোস্ট, তো সেই জন্য সেখানে ওরা ছড়ায় না, ওদের হয় না, ওদের মধ্যে ভাইরাস থাকে কিন্তু ওদের হয় না। বাদুর হচ্ছে বাদুরের লালা থেকে যেটা করছে আমাদের ওই ফ্রুট ব্যাট বলতে, যে খেজুরের রসের মাধ্যমে যেটা মানে খেজুরের রসের লালা থেকে খেজুরের রসে আসছে, সেখান থেকে খেলে আর জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বাদুড়ের উপস্থিতি লক্ষ্য করা যাওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সচেতনতা কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। আপনাদের একটা আস্থানা রয়েছে দীর্ঘ বছরের, একটা ঐতিহ্যও রয়েছে, কিন্তু অথচ দেখা যাচ্ছে নিপা ভাইরাস এদের থেকে সৃষ্টি হচ্ছে, তো কি বলবেন? আসল কথা আমার যেটা মনে হয়, সত্যি কি হচ্ছে, সত্যি কি বাদুড় এর জন্য দায়ী? যদি দায়ী হয় তাহলে বাদুড় তো এখন লুপ্ত, দেখাই যায় না, তাহলে সে বাদুড়টাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, এছাড়া তো কিছু করার উপায় নেই, তা না? মেরে তো ফেলা যাবে না, এমনি তো লুপ্ত, এটা আমার মনে হয়। তো এখানটা তো মানে এখন কি এখানে এরা আছে? আমরা তো সেরকম কিছু মনে করছি না, মানে দীর্ঘ বছর থেকেই তো আছে। হ্যাঁ, দীর্ঘ বছর থেকেই আছে, সংখ্যায় বাড়ছে। আর এই জায়গাটা বাদুড়ের জায়গা বলেও বিখ্যাত, সবাই বাদুড় বাগান বললেই আমাদের আদর করা বোঝে যে এখানেই বাদুড় আছে, এখানে আসলে বাদুড় দেখা যাবে, সবাই ছবি টবি তুলে নিয়ে যায়, বাচ্চারা দেখে একটু আনন্দ পায়। এই নিপা ভাইরাস নিয়ে কি বলবেন তাহলে? নিপা ভাইরাস হচ্ছে, তোমার আগে দেখতে হবে যে সত্যি নিপা ভাইরাসটা কোথার থেকে উৎপত্তি হচ্ছে, কি হচ্ছে, তা না? সেইটা আগে ভালো করে ইয়ে করতে হবে। ঠিক হচ্ছে না, এটা গুজব, এটা সম্পূর্ণ গুজব। যদি নিপা ভাইরাস হইতো তাহলে তো ইফেক্ট আমাদের আগে হবে। আমরা যেহেতু বাদুড়ের সামনেই আমাদের বাড়ি, সবার আগে আমাদের হবে, এটা সম্পূর্ণ গুজব। বাদুড়ের থেকে কিছু হয়নি। যদি হয়ে থাকে তাহলে কি করা উচিত? আগে পরীক্ষামূলক হোক যে বাদুড়ের থেকেই এই ভাইরাসটা হয়েছে, সে তো পরীক্ষামূলক কিছু হয়নি এখনো। অমিত বণিকের রিপোর্ট। আগামীকাল জলপাইগুড়িতে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। তার আগেই বৃহস্পতিবার প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সার্বিক পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন তিনি। এই ঐতিহাসিক উদ্যোগ বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একাধিক বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব। উত্তরবঙ্গের আইন সেবায় এবার নতুন দিগন্তের সূচনা বলে মত প্রশাসনের। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি আসছেন। জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ, কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। সর্বোপরি
উত্তরের যতগুলো জেলা আছে, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আমাদের আলিপুরদুয়ার বা 2 দিনাজপুর, সমস্ত বার অ্যাসোসিয়েশনের যারা আমাদের অ্যাডভোকেটস, তারাও কিন্তু আগামীকাল তাদের নিমন্ত্রণ জানানো হয়েছে, তারা থাকবেন। এবং এটা আমাদের রাজ্যের জন্য একটা ঐতিহাসিক দিন, এবং এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি যেভাবে প্রায় 500 কোটি টাকা খরচা করে এখানে সার্কিট বেঞ্চটা তৈরি করেছেন, এবং এই যে সার্কিট বেঞ্চ আপনারা সকলেই জানেন, এই সার্কিট বেঞ্চের পিছনে একটা বিরাট ইতিহাস আছে। এই সার্কিট বেঞ্চ নিয়ে অনেক লড়াই হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেকের প্রাণ গিয়েছে, অনেকে জেল খেটেছে, কিন্তু সেই সার্কিট বেঞ্চ বামফ্রন্ট সরকারের সময় হয়নি, এবং বামফ্রন্ট সরকার চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিলেন। সেই চ্যাপ্টার ওপেন করে যে সার্কিট বেঞ্চ এখানে তৈরি হওয়া সম্ভব, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখেছে। এবং 10খানা কোর্ট এখানে রেডি করা আছে, 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো জাজ সাহেবদের জন্য করা হয়েছে, এবং প্রচুর কোয়ার্টার যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা। এবং এত সুন্দর আর্কিটেকচার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে, এবং আমাদের আইন দপ্তর থেকে প্রতিনিয়ত আমরা এটা মনিটর করেছি। আমিও টেম্পোরারি বেঞ্চ যখন হয় তখন হয়তো প্রায় 50 বার এসেছিলাম যে কীভাবে চালু করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই বলেছেন আমি তখনই দৌড়ে এসেছি উত্তরবঙ্গে। এবং আজকে সবথেকে বড় যেটা পাওনা, সেটা হচ্ছে সমস্ত স্বপ্ন যেটা ছিল সেটা আগামীকাল সার্থক হতে চলেছে। আপাতত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যত যেভাবে হবে, মালদার মাঝে আরও 2টো জেলা আছে, 2 দিনাজপুর আছে। পরবর্তীকালে কোর্ট যেভাবে মনে করবে কোন এরিয়াটা অ্যাড হবে না হবে, এটা কোর্ট ঠিক করে থাকে। যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে, আমরা নিশ্চয়ই সেটা পরবর্তীকালে। বারবার সচেতন করার পরও কমছে না নদী দূষণ। নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ, তবুও বৃদ্ধি পেয়ে চলেছে নদী দূষণ। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে গিয়েছে করলা নদী। ময়লা আবর্জনায় নদীর স্বাভাবিক পথ চলা আজ রুদ্ধ। শুক্রবার পুরসভার উদ্যোগে দিনবাজারের করলা সেতুর দুপাশে লোহার ব্যারিকেড লাগানোর উদ্যোগ গ্রহণ করা হলো। এই দিন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় স্থানীয় পুর প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে লোহার ব্যারিকেড লাগানোর কাজ শুরু করেন। পুরসভা এই উদ্যোগের নাম দিয়েছে নির্মল করলা। অভিযোগ, দিনবাজারের করলা সেতু থেকে নদীর দুপাশে একাংশ ব্যবসায়ীরা বর্জ্য ফেলছেন। এর জেরে নদী দূষণ যেমন বাড়ছে, তেমনি পরিবেশ নষ্টও হচ্ছে। পাশাপাশি দিনবাজারের একাংশ মাছ ব্যবসায়ী নদীতে থার্মোকল ফেলছেন। বারবার সতর্ক করার পরও কাজ হচ্ছে না, সেখানেও নেট লাগানো হবে বলে দাবি। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরের প্রাণ লুকিয়ে আছে করলা নদীতে। এটা জলপাইগুড়ি শহরের, আপনি যদি বলেন প্রাণ লুকিয়ে আছে করলা নদীর মধ্যে। জলপাইগুড়ির প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জায়গা হচ্ছে করলা রিভার। আর আবার শহরের বাইরে দিয়ে যদি দেখেন তাহলে তিস্তা, যদি সেটা জলপাইগুড়ির একটা অংশ দিয়েও গেছে শহরে। এই করলাকে আপনি দেখছেন যে বারবার একটা নোংরা করা হয়। আমরা ইতিমধ্যে নৌকা নামিয়ে কিং সাহেব ঘাট, বাবুঘাট, সমাজপাড়া ঘাট এখানে কিন্তু রেগুলার পরিষ্কার করছি। কিন্তু আপনি এখানে দেখুন এই দিনবাজার চত্বরে এই যে ব্রিজটা রয়েছে, দিনবাজারের ব্রিজটা, এখানে এর বাজারের প্রচুর মানে বর্জ্য যে এই করলা নদীতে ফেলে করলা নদীকে দূষিত করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, নদী দূষণও হচ্ছে। আমরা আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম মানে গার্ড বসিয়ে দিচ্ছি পুরো এই দিনবাজার ব্রিজে। শুধু এইখানে না, প্রত্যেকটা ব্রিজ। এরপরে আমাদের সমস্ত ভালনারেবল পয়েন্ট আছে, ওই দিনবাজারে মাছ বাজারের ওখানে আছে, ওখানে আমাদের এই নেট লাগবে। সেখান থেকে আমাদের নেটিং হবে হচ্ছে আপনার এই নতুন সেতু যেখানে আছে সেখানে করলা। আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে যেটা আমাদের তিস্তা উদ্যানে যাওয়ার পথে ব্রিজ, যেটা অতীতে দোলনা ব্রিজ বলা হতো। যদিও সেখান থেকে অনেক সময় প্রতিমা বিসর্জন হয়, কিন্তু ওটা তো আরও রিস্কি ওখান থেকে প্রতিমা বিসর্জন করা। সমস্ত নেটিং করবো এবং ব্রিজগুলোকে রং করবো।
এটার মধ্যে দিয়ে এবং তারপরে আমরা নৌকা চালানো শুরু করেছি। নৌকা বোটিংয়ের মাধ্যমে আমরা দুদিন অন্তর অন্তর এই ঘাটগুলোকে পরিষ্কার করব এবং এলাকাবাসী এবং শহরবাসীর কাছে অনুরোধ যে হাত থেকে ফুল বেলপাতা নদীতে ফেলা, প্লাস্টিক ছুঁড়ে ফেলা, ঝুড়ি ছুঁড়ে ফেলা, অন্যান্য বর্জ্য চোকলা, ফল টল এগুলো দয়া করে করবেন না। করলা আপনার প্রত্যেকের জীবনের ভারসাম্য বজায় রাখে। করলা লন্ডনকে যেমন টেমস নদী ভাগ করেছে, করে সৌন্দর্য বাড়িয়েছে, যেমন করলা জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে গিয়ে জলপাইগুড়ির সৌন্দর্য বাড়িয়েছে। তাই করলাকে রক্ষা করুন, করলাকে রক্ষা করতে এগিয়ে আসুন। পৌরসভা আজকে এই কাজটা যে শুরু করলো অত্যন্ত নিপুণভাবে সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে নির্মল করলা মিশন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি পৌরসভা এটা শুরু বলছি দাদা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। আতঙ্কে থমথমে চা বাগান, গবাদি পশু তো বটেই, সাধারণ মানুষও আতঙ্কের প্রহর গুনছেন। চা বাগানে বাঘের হানা যেন নিত্যদিনের সমস্যা। প্রাণঘাতী ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে চিতাবাঘের হানা। দীর্ঘ চেষ্টার পর বন দপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু পূর্ণবয়স্ক চিতা। শুক্রবার সকালবেলায় জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে হানা দেয় বিরাট আকৃতির চিতা। ভয়ে কাজ করা বন্ধ হয়ে যায় শ্রমিকদের। বাগানের 25 নম্বর সেকশন এলাকায় একটি ঝোপে আশ্রয় নেয় চিতাটি। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় চিতাবাঘকে। উদ্ধারের পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। আতঙ্ক আছে। কিছুদিন আগে একটা আপনি নিশ্চয়ই জানেন এখানে বাছুরকে মারা মৃতবস্তু দেখা গেছিলো সেকশনে। তো তারপর থেকেই সেকশনে বাঘ দেখা যায়। তো আজকে ধরা হলো। এই চিতাবাঘটা কি ঘটনা বলুন তো? সকালবেলা খবর এসেছিল যে এখানে ডেঙ্গুয়াঝাড় গার্ডেনে একটা লেপার্ড বেরিয়েছে। তো তারপর থেকে আমরা এখানে লোকজন পাঠিয়েছি। তারপর থেকে প্রচেষ্টা চলছে, শেষ পর্যন্ত দেখতে পেলাম। আমরা ট্রাঙ্কুলাইজ করতে সমস্ত। কত বয়স কত 10-12 হয়। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখন আমরা ট্রিটমেন্ট করে জঙ্গলে ছেড়ে দেবো। প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালের সোয়াব হুজুর সাহেবের মেলা। দূর দূরান্তের দর্শনার্থীদের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ। প্রতি বছর মাঘ মাসের 5 ও 6 তারিখে এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হলেও চলতি বছর পবিত্র রমজান মাসের কারণে প্রায় বেশ খানিকটা সময়ের আগেই আয়োজন করা হয়েছে এই মেলাটির। মেলা শুরুর প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। আজ শুক্রবার শেষ দিন। উদ্যোক্তাদের দাবি সময় এগিয়ে আনা হলেও মেলার প্রতি মানুষের আগ্রহের কোনো ভাটা পড়েনি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ও আনুষঙ্গিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোর সুবন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে সোয়াব হুজুর সাহেবের নাতি সহ মেলা কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের এই ঐতিহ্য বজায় রাখতে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার দিন পরিবর্তন করা হয়েছে। ফাল্গুন মাসের 5 তারিখে হয়ে থাকে। এবার কি কারণে মেলাকে এগিয়ে নিয়ে আসা হলো সেই বিষয়ে যদি বলেন। আসসালামু আলাইকুম।
আল্লাহ মহান শ্রেষ্ঠ আল্লাহ রাবুলের রহমত প্রত্যেক জাতি প্রত্যেক মানবের প্রতি প্রত্যেক সৃষ্টির প্রতি বর্ষিত হোক। যেটা হচ্ছে হলদিবাড়ি ইকরামিয়া ইসলাম, যাকে মানুষ প্রচলিত ভাষায় বলে হুজুর সাহেবের মেলা, এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আসে। হুজুর ইকরামুর রহমতুল এত বড় মহাপুরুষ, এখানে জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ কোনো ভেদ নেই, সব কিছুর ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা এখানে একটা বার্তা দিই সমস্ত জাতির ক্ষেত্রে। এটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে, এটা একটা আন্তর্জাতিক মহফিল বলা যায় জলসা। এখানে হচ্ছে প্রতি বছর যে 5-6 ফাল্গুন যে ইসুসবটা হয়, এবার হচ্ছে রমজান সামনে পড়াতে 5-6 ফাল্গুনের সাথে যতদূর সম্ভব 7 ফাল্গুন আমাদের প্রথম রোজা। আচ্ছা, সেই জন্য পুণ্যার্থীদের কথা মাথায় রেখে কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে 2026, 2027, 2028 রমজান ও ঈদের কারণে পয়লা ফাল্গুন ও পয়লা মাঘ ও 2রা মাঘ ইসলাম সুসম্পূর্ণভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। মানে 2027 সালেও এটা এইভাবেই হবে, তাই? 2027, 2028 পর্যন্ত। 28 পর্যন্ত। হ্যাঁ, রমজানের জন্য। রমজানের জন্য। পুণ্যার্থীর কথা মাথায় রেখে যাতে কোনো কষ্ট না হয়। ধরুন এটা একটা পরিবর্তন করা হলো ডেটটা, হ্যাঁ। এই মুহূর্তে কতটা সমাগম হচ্ছে দর্শনার্থীদের? প্রতি বছর প্রায় প্রতি বছর 5 ফাল্গুন বা 5 ফাল্গুন যে পুণ্যার্থীগুলো আসে, এবার পয়লা মাঘেই আমাদের কিন্তু শীত মনে খারাপ না, মোটামুটি অনেকটাই বেশি পুণ্যার্থী এসেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা সুষ্ঠু পরিষেবার জন্য আমরা মোটামুটি প্রত্যেকে উদ্গ্রীব যেমন থাকি, সুষ্ঠু পরিচালনার তৎপরতার সহিতও কাজ করতেছি। আচ্ছা, এই যে এখানকার যে হুজুর সাহেব যিনি রয়েছেন, যার জন্য আজকে মেলাটা হচ্ছে, দূর দূরান্তের ভক্তরা সমাগম হচ্ছেন, উনি আপনার কি হন মূলত? উনি আমার ঠাকুরদার বাবা হন। ঠাকুরদার বাবা। আচ্ছা, এই যে মেলাটা হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে আগত যে দর্শনার্থী রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে বার্তা, ওনারা ভালোভাবে আসুন এবং ভালোভাবে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করে ফিরে যান, এটাই প্রার্থনা থাকবে। বলছি, জাতি বর্ণ ধর্ম সর্বশেষে এই যে মেলায় মানুষের আগমন, এটা কতটা ভালো লাগে আপনার কাছে? অবশ্যই এটা ভালো লাগার বিষয়। এটার সংহতি, জাতীয় সম্প্রীতির বার্তাও দেয় বটে। অবশ্যই সম্প্রীতির বার্তা এখান থেকে পৌঁছায়, সেই জন্য প্রতি বছর উত্তরোত্তর এখানে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, সমাগম বৃদ্ধি হচ্ছে এখানে, মানে ভক্তদের সমাগম বৃদ্ধি হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। যুগের হাওয়া বদলের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও যে এমন বদল ঘটেছে সেই ছবি ধরা পড়ল পালপাড়ায়। যেমন হালফিলের ট্রেন্ডিং নটরাজ রূপী সরস্বতী, সঙ্গে পাল্লা দিচ্ছে কি ধরনের মূর্তি, জানলে অবাক হবেন। হাতে গোনা কদিন বাদেই সরস্বতী পুজো, আর এবার কী ধরনের মূর্তির চাহিদা সব থেকে বেশি, তারই খোঁজ নিয়ে গিয়ে জানা গেল অবাক করা 0 ফিগার সরস্বতীর কাহিনী। কী ধরনের মূর্তি এবারের তালিকায় শীর্ষে রয়েছে জানুন। আর মাত্র কয়েকদিন তারপরে বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় মাতবে বাংলা। সেই উৎসবকে সামনে রেখে এখন চরম ব্যস্ততা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মৃৎশিল্প কেন্দ্র পালপাড়ায়। পাড়ায় পাড়ায় পুজো থেকে শুরু করে স্কুল, কলেজ, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিমা তৈরিতে দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। পালপাড়ার প্রতিটি গলিতেই চোখে পড়ছে কর্মযজ্ঞ। কোথাও নিখুঁত তুলির টানে প্রতিমার মুখে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর শান্ত মায়াবী অভিব্যক্তি, আবার কোথাও ছোট ছোট মূর্তিতে মাটির প্রলেপ, শান, শেষ মুহূর্তের ছোঁয়ায় ব্যস্ত কারিগররা। এক কথায় উৎসবের আগাম প্রস্তুতিতে সরগরম গোটা পালপাড়া। মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এবছর স্কুল ও পাড়া সরস্বতী পুজো মিলিয়ে নটরাজ রূপের সরস্বতীর প্রতিমার চাহিদা তুঙ্গে। পাশাপাশি আধুনিক ভাবনায় তৈরি 0 ফিগার সরস্বতী প্রতিমার দিকেও আগ্রহ বাড়ছে। এছাড়াও বিশেষ নকশার বীণা, অলংকার, সাজসজ্জার অর্ডার ভালোই রয়েছে। সব মিলিয়ে বাজারে এবারে এগিয়ে নটরাজ রূপের সরস্বতী প্রতিমা। প্রসঙ্গত, কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকার প্রতিমার পাশাপাশি জলপাইগুড়ির পালপাড়ার তৈরি মূর্তিও জেলার বিভিন্ন প্রান্তে সমান জনপ্রিয়। কিছুদিন আগেই টানা মেঘলা আবহাওয়া আর রোদের অভাবে প্রতিমা শুকনো নিয়ে দুশ্চিন্তায় পড়েন শিল্পীরা। তবে বর্তমানে রোদের তাপ বাড়ায় স্বস্তি ফিরেছে। এখন পুরোদমে চলছে শান দেওয়া আর শেষ মুহূর্তের কাজ। সরস্বতী পুজোর আগে পালপাড়ার এই ব্যস্ততা শিল্পীদের জীবিকার গল্প যেমন বলে, তেমনি উৎসবের আনন্দ আর প্রত্যাশাকেও যেন আরো এক ধাপ বাড়িয়ে তুলেছে।
এবছর চাহিদাটা কেমন হলো কোন ধরনের ঠাকুরের? এবছর সাবেকি প্রতিমা যে ধরনের প্রতিমাগুলো হয় সেই ধরনের প্রতিমা, আর কিছুটা ওই নটরাজ ধরনের যে মাটির কাজের যে প্রতিমা, সেই প্রতিমাগুলো চাহিদার একটু বেশি। আচ্ছা, আপনাদের কাজ কতটা এগোলো? কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই মাঝখানে বেশ কিছুদিন রোদ ছিল না, এখন রোদের তাপটা বেড়েছে, কাজের প্রোগ্রেস ভালো, অনেকটাই ভালো। আপনারা রেডি, অনেকটা প্রস্তুত? হ্যাঁ, অনেকটাই প্রস্তুতি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে কিছু কাজ, ড্রেসিংয়ের কাজ করবো, এই সমস্ত চলছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি শহরে গুলিকাণ্ডে গ্রেফতার হলো প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষ। গুলিকাণ্ডে ধৃত প্রভাবশালী প্রমোটার আনন্দ ঘোষের জামিন মঞ্জুর জলপাইগুড়ি জেলা আদালতে। গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাসকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। জলপাইগুড়ি শহর জুড়ে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।